আয়নার গায়ে লাল বেনারসি শাড়ি, লালের মধ্যে সোনালি জরির ঢেউ তোলা কারুকাজ, মাথায় পাতলা বিয়ের ঘোমটা, গোল গোল চোখে মোটা করে টানা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালের মাঝ বরাবর লাল টিপের পাশ থেকে গাল পর্যন্ত সাদা লাল কুমকুমের বিন্দু বিন্দু আলপনা। সেই আলপনার উপর নিচ ছন্দে নৃত্য করছে টিকলি টায়রা। তাদের সাথে ঠিক তাল মেলে দোল খাচ্ছে নাক থেকে কান পর্যন্ত টানা নাকের গোল নথ। আয়নার গায়ের রং সাদা, সাদা মানে বেশ সাদা। গ্রামের ধুলোবালি খটখটে রোদে তার সৌন্দর্য কখনো স্নান হয়নি, বরং শৈশব থেকে কিশোরী হতে হতে গ্রামের বুনো সাদা ফুলের মতো খিলখিল করে হেসে উঠেছে। তার দাদি বলে, সে পেটে থাকতে চকচকে পিতলের কলসি ঘরের দরজায় রাখতেন। তার মায়ের প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে এই সোনালি রঙের চকচকে পিতলের কলসিতেই চুপ পড়ত। আর পড়তো বলেই তার গায়ের রঙও হয়েছে সোনালি রঙের মতো চকচকে। আর এই চকচকে সাদা গায়ে লাল টুকটুকে বেনারসি শাড়িতে তাকে দেখতে লাগছে সদ্য ফোটা কুসুমকলির মতো। কুসুমকলির মতো হোক আর যাই হোক, আয়না তাদের টিনের ঘরে আধ ভাঙা চকিতে বসে আছে জড়সড় হয়ে। ভয়ে তার চোখ মুখ শুকনো, চোখের কোনো ভেজা, কাজল লেপটেছে দুবার। দাদির কাছে ধমকও খেয়েছে দুবার। তাই এবার সে দম আটকে খিচে বসে আছে। খিচে বসে থাকলেই বুঝি চোখের পানি খিচে বসে থাকে না। তাই কাজল আবার লেপটে গেছে। এবার অবশ্য এখনো ধমক খায়নি, কেননা তার দাদি আপাতত এই ঘরে নেই। বিয়ে বাড়ি, দুনিয়ার কাজ আছে হয়তো আশেপাশেই। তাই সেই লেপটে যাওয়া কাজল নিয়েই জড়সড় হয়ে চুপচাপ বসে আছে। সে অবশ্য জানে না সেই লেপটে যাওয়া কাজলেও তাকে দেখতে লাগছে রাজেন্দ্রনের মতো। দেখতে রাজেন্দ্রনের মতো হোক আর যাই হোক, সবার কপালে কি আর রাজেন্দ্রনের মতো হয়? হয় না বলেই এই রূপই তার কাল হয়েছে। আয়নার বাবা মানে গ্রামের নিম্নবিত্ত মানুষের তালিকায় তারা আছে। এই তালিকায় এই গ্রামের মানুষেরা নয় অন্যের জমি বর্গা নয় স্টেশনে মালামাল বহনের কাজ করে, নয় এক গ্রাম পরে নদীর পাড়ে ইটের ভাটায় কাজ করে। তার বাবাও ইটের ভাটায় কাজ করত। সেই কাজের মধ্যে তার বাবা একদিন স্বাভাবিকভাবেই কাজে তো গেল আর ফিরে আসেনি। কেন আসেনি তারা জানে না। অভাবের সংসার, বসে থাকলে তো আর পেট চলে না। তাই তার মাও গিয়ে কাজে যোগ দিল। তবে তার মাও একদিন ঠিক বাবার মতো কাজে গিয়ে আর ফিরে আসেনি। তার মা ছিল তারই মতো দেখতে সুন্দর। অনেকে বলে অন্য লোকের সাথে পালিয়ে গেছে, অনেকে বলে সুন্দর বলে ধরে অন্য দেশে পাচার করে দিয়েছে, আবার অনেকে বলে নষ্ট করে মেরে ইটের চুলায় জ্বালিয়ে দিয়েছে। এই ইটের চুলার জ্বালানি দেওয়ার কালগল্প তাদের গ্রামে অনেক আছে। অবশ্য সবই চুপি চুপি, কেননা এই ইটের ভাটা সারেং বাড়ির। টাকা পয়সা জমির কোনো কিছুতেই অভাব নেই। তাই তাদের উপর কথা বললে নাকি রাতের আধারে তুলে গলা কেটে চুপচাপ চুলার ভেতর দিয়ে দেয়। কোনো প্রমাণ নেই, চিহ্ন নেই, তাই কারো কিছু বলার সাধ্যও নেই। সে বড় হয়েছে দাদির কাছে, চাচা আর চাচির সংসারে। চাচা চাচির সংসারে থাকলেও আয়না এক হিসেবে বড় হয়েছে আদরেই। তার চাচির 2 ছেলে, মেয়ে নেই। সে দেখতে পুতুলের মতো।
অভাব থাকলেও তারা অনাদর করেনি, বরং মেয়ের মতো আগলে রেখেছে। তার চাচা গ্রামের সাধারণ কৃষক। বাবা মায়ের নিখোঁজ হওয়ার পরে দাদি আর কাউকে ওই দিকে কাজে যেতে দেয়নি। নিজেদের তো আর কোনো জমি জমা নেই, বর্গা নিয়ে চাচা চাষাবাদ করেন। যা আসে তাই দিয়েই কোনো রকম দিন চলে। সেই চলার মাঝেই আয়নার দায়িত্ব চাষাবাদের সময় জমিতে চাচার জন্য দুপুরে ভাত নিয়ে যাওয়া। সব দিনের মতো সেই দিনও গিয়েছিল। তাদের গ্রামের নাম করা ফকির বাবা হলো আলাউদ্দিন ফকির। 3-4 গ্রামে তার বেশ নাম ডাক। জ্বর হোক, পেটে বেদনা হোক, জিনভূত যাই হোক বা যে কোনো বিরাট সমস্যা হোক, তার কাছে সব সমস্যার সমাধান আছে। বড়ই গুণ তার। আর এই গুণ আছে বলেই তার খুব নাম ডাক। অবশ্য এই নাম ডাকের আরেকটা কারণ আছে। সেই কারণটা হলো তার সখী জয়তুন আরা বেগম। সারেংবাড়ির আর এক হিসেবে মিঠাপুকুরের গ্রামের মাথা। ভয় হোক আর সম্মানেই হোক, তাদের সাথে কেউ লাগতে যায় না। তারা থাকে তাদের মতো। গ্রামের অধিকাংশ জমি তাদের জমি বর্গা নিয়ে গ্রামের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। আর যাদের দয়ায় বেঁচে আছে তাদের সাথে লাগতে যাবে কে? যাই হোক, যেই মাথা জয়তুন আরা বেগম তার হাতের মুঠোয়, তিনি যেই পরামর্শ দেন জয়তুন আরা বেগম তা অক্ষরে অক্ষরে পালন করেন। তাই তিনি ফকির বাবা হলেও সায়েংবাড়ির মানুষের মতো সবাই তাকেও খুব স্নেহ করে। সারেংবাড়ির তাদের গ্রাম একই, তবে তারা থাকে গ্রামের একেবারে শেষ চকের সাইডে। এখানে জমির দর কম, তাছাড়া বাড়ির কাছ থেকে চাষাবাদ করাও সোজা। তাই তার চাচারা অনেক আগেই গ্রামের লোকালয় ছেড়ে এদিকে এসেছে। শুধু তারা নয়, তাদের মতো অনেকেই এসেছে। তাই আয়না গ্রামের দিকে যাওয়া হয় না বললেই চলে। আর হয় না বলেই সারেংবাড়ি নিয়ে তার বর্তমানে কোনো ধারণা নেই। তবে আতঙ্ক আছে, কেননা অনেক গালগল্পের মধ্যে আরেকটা হলো অনেকেই বলে তার বাবাকে সারেংবাড়ির মানুষরাই মেরেছে। কেন তার বাবার মতো সাধারণ এক লেবারকে মারবে আয়না জানে না, বোঝে না। তবুও এই লোকগুলোকে সে যেমন ভয় পায় তেমনই ঘৃণা করে। এই ঘৃণা ভয় অবশ্যই কাউকে বলা বা দেখানোর মতো সাহস নেই তার। তারা সাধারণভাবে খেয়ে পড়ে আছে। সেই পড়ার মাঝেই সেদিন ভাত নিয়ে গিয়ে পড়ল ঠিক আলাউদ্দিন ফকিরের সামনে। আয়না দেখেই সালাম দিল। ফকির বাবা সদা মিষ্টিভাষী, তিনি কখনো উঁচু গলায় কথা বলেন না। বলেন ধীরে, সুন্দর কোমল করে। অন্যরকম একটা অমায়িক হাসি তার ঠোঁটে সবসময় বিরাজ করে। সেই হাসি দেখেই মনে হয় তিনি খুবই আপন কেউ, একেবারে নিজের লোকের মতো। তাকে ভয়ের কিছু নেই। তবে সমস্যা এমনিতেই বলা যায়। সে সেই অমায়িক হাসি ঠোঁটে রেখে কোমল সুরে সালাম নিয়ে বলল, তুমি বশিরের ভাইয়ের বেটি না? আয়না হেসে মাথা দুলালো। এত বড় হইলা কবে? কিছুদিন আগেও না দেখলাম ডোবা পুকুরে ডুবে ডুবে কানামাছি খেলছো। আয়না খিলখিল করে হাসল। কথা সত্য, পুকুরে সাঁতার কাটা তার পছন্দের কাজ। আগে তো পুকুর দেখলেই ঝাঁপিয়ে পড়তো। দিনে 2-3 বার গোসল এমনিতেই করে ফেলতো। এখন অবশ্য বড় মা রাগ করে, তাই এখন একবেলায় ঘাটে যায়, তাদের সাথে নয়, বড় মার সাথে। আলাউদ্দিন ফকির তার খিলখিল হাসির দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর আগের মতো কোমল সুরে জিজ্ঞেস করলেন, কোথায় যাও? বড় বাবারে ভাত দিতে। ভালো ভালো।
তবে মাথায় কাপড় কই? এই ভর দুপুরে কিন্তু একদম ভালো না। আল্লাহ রূপ তো দিছে আগুনের গোলা, সে গোলা নিয়া যাইবা তো একলা, ফিরবা তো ঘাড়ে আরেকজন নিয়া। আয়না তাড়াতাড়ি মাথায় কাপড় টানলো ভিতুমি এসে। তার মধ্যে কিছুদিন আগে তাদের পাশের গ্রামের কাকলির উপর তেনাদের নজর পড়ল। আহারে, কি শাস্তি! এই আলাউদ্দিন ফকিরই তো শুকনা মরিচ পুড়ে শলার ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করল। তখন এই অমায়িক হাসি ফকির বাবার ঠোঁটে থাকে না, থাকে না কোনো কোমল সুর, চেহারা হয়ে যায় অন্যরকম। তখন তাকে দেখতে আপন মনে হয় না, মনে হয় নিজেদেরকেও। মনে হয় তখন সে অন্য জগতের বাসিন্দা। তাই আয়না খুবই সাবধানে থাকে। তার দাদি বলে, রূপবতী মেয়েদের দেখলে তারা ঘাড়ে চাপে, চাপতে না পারলে দূর থেকে নজর করে। তাই তো সে দুপুর সন্ধ্যা মেনে চলে। সেই মেনে চলা তার খুব একটা অবশ্য কাজ হলো না, কেননা সেই দিন দুপুরে যা নজর পড়ার তা তো পড়েই গেছে। কেননা তেনারা নজর করলে ফকির বাবা রক্ষা করেন। স্বয়ং ফকির বাবারই নজর তার উপর পড়েছে। সে নজর থেকে এক ভয়ঙ্কর তেনাকে তার ঘাড়ে নিজ উদ্যোগে ভর করার আয়োজন করেছে। আর সেই আয়োজনের অংশ হিসেবে তার দিন দুয়েক পরে আয়না শুনল তার বিয়ের সম্বন্ধ এসেছে। আর কোন বাড়ির থাকে না, এই অত্র এলাকার সবচেয়ে বড় বাড়ি স্বয়ং বাড়ির থেকে তাদের বরণাতির জন্য। আয়নার চাচা পড়ল মহা মুসিবতে, কেননা গাঁও গ্রামের হিসেবে তার ভাস্তির বিয়ের বয়স হয়েছে, চারদিক থেকে ভালো সম্বন্ধও আসছে। তবে গরিব ঘরে রূপ থাকার যাই থাক, খালি হাতে মেয়ে নেয় কে? সেই হিসাবে এই সম্বন্ধ ভালো, কোনো চাওয়া পাওয়া নেই। পা থেকে মাথা পর্যন্ত তারাই সাজিয়ে নেবে। তবে ছেলের বয়স একটু বেশি, বেশি মানে বলতে গেলে 30-এর উপর হবে। এ হওয়া ছেলেদের নিজেদের দোষে। এমন না তার জন্য মেয়ে পাচ্ছে না, সে নিজে ঘোষণা দিয়েছে বিয়ে করবে না। অবশ্য এর যথাযোগ্য কারণও ছিল, কেননা তার মুখের অর্ধেকের বেশি অংশ আগুনে ঝলসানো, সাধারণ ঝলসানো না, হঠাৎ তাকালে যে কেউ আঁতকে উঠবে। তবুও শিয়ানা হওয়ার পরে সারেং বাড়ির মাথা জয়তুন্নারা বেগম নাতির বিয়ে ঠিক করলেন। তাদের কাছে টাকা আছে, তাদের মাইয়ার অভাব হয় না। তবে মেয়ে হয়ে গেল চেহারা দেখেই অজ্ঞান। সারেং বাড়ির বড় নাতি নম্র ভদ্র, অত্যন্ত বাজে কোনো কথা এলাকায় নাই। কাজ কাম ছাড়া অন্য কোনো কিছুতেই সে নাই। তবে সেই তাকে আঘাত করল, আর করল বলেই তখন ঘোষণা দিল সে বিয়ে করবে না। অবশ্য তার ঘোষণা কিছু থেমে থাকেনি। জয়তুনারা বেগমের মতো মেয়ে খুঁজতে লাগলেন, তিনি তার মতো মেয়ে খুঁজতে লাগলেন। সে ছাড়া এই নাতি নাতনিদের আছেই বা কে? এমন না মেয়ে পায় না, সব জেনেও অনেকে মেয়ে দিতে চায়, কেননা সবাই ভালো করেই জানে যে বউ হিসেবে সে হবে সোনায় সোহাগা, সারেং বাড়ির কর্ত্রী। তবে কোনো কারণে জয়তুন আর কারোরই মনে ধরে না। সেই ধরা ধরল তার ভাস্তিকে, তিনি কি করবেন দিশে পান না। কোমল নরম মেয়ে তাদের, বয়স কোনো সমস্যা না। মেয়েদের সঠিক বয়স, আর বেটা মানুষের আবার বয়স কি? তবে মুখটা আয়না শুনে একুল ওকুল হয়ে কাঁদল। চাচার হাত ধরে বলল, আমি এই বিয়ে করুম না বড় বাবা, তাদের দেখলেই আমার ভয় করে। কিসের ভয়? সেটা জারি থাক, তবে এই বিয়ে আমি করুম না বড় আব্বা। বসে ভাস্তির মুখের দিকে তাকিয়ে সারেং বাড়ির রওনা দিল। মা বাপ মরা এতিম মাইয়া, থাক, বড় ঘর লাগবো না, তবুও ভালো থাক।
তবে ফিরল মুখে পান আর হাতে মিষ্টি নিয়ে। খুশিতে তার চোখ মুখ জিলজিল করছে। সে মাটির হাঁড়ির মুখের কাগজ ছিঁড়ে সাদা রসগোল্লা বের করে ভাস্তির মুখে তুলে বলল, মা রে, এই হতভাগা বড় বাবার মুখের দিকে চাইয়া বিয়াটা কবুল করো। 3 ধানের ক্ষেত তোমার বড় বাবার হইব। এত কষ্ট কইরা তোমারে লালন পালন করলাম, তুমি কি তারে একটু প্রতিদান দিবা না? আয়না বলতে গেলে তার চাচার পায়ে পড়ে গেল। পা আঁকড়ে ধরে বলল, বড় বাবা, পারলে মেরে ভেলায় ভাসিয়ে দাও, তা ওই জমের ভারিতে পাঠাইও না। তারা খুনি, আমার বাবা মায়ের খুনি। আরে ধুর, কে কইছে তোরে? এলাকার সবাই কয়। পিঠ পিছের কথা কখনো সত্যি হয় না। কে কইছে হয় না? হয় বড় বাবা, হয়। কিছুটা হইলেও সত্য হয়। তারা ভালো মানুষ না। ধুর পাগল, তোর বাপে তাগো ইটের ভাটায় কাজ করতো বইলা তারাই মারছে, এমন কোনো কথা আছে? তাছাড়া সব না জেনে মারার কথা আসবে কেন? নিরুদ্দেশ্য তো হইবার পারে। কত মানুষ অভাবের তাড়নায় হয়। তোর বাপু যে ধোয়া তুলসী পাতা ছিল, সেই জামিন কে লইবে? আমার বাবা অমর না। ছিলি তো করে আঙুলের সমান। কি জানিস তুই? আমার কিছু জানা লাগবে না। আমি তাদের বাড়ির বউ হমু না। বশির বড় একটা শ্বাস ফেলল, ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাপের অমর না, তবে 1 গ্রাম পরে ইটের ভাটা। রাস্তায়ও তো কিছু হতে পারে। তাছাড়া সামান্য মানুষ আমরা, আমাদের মেরে তাদের লাভ কি? আয়নার কথা খুঁজে পেল না, তবে মনও সায় দেয় না। বশির খুব করে ভাস্তিকে বোঝালো। নিজের মা বউকেও বলল বোঝাতে। আয়না তাও বোঝে না। বুঝবে কি করে? শুধু যে ভয় ঘৃণা না। চাঁদে যেমন এক সাদা চুলে ধপধপে সাদা বুড়ি বসে বসে সুতো কাটে, তেমনি সারেংবাড়িতেও এক বুড়ি আছে, যার নাম জয়তুনারা বেগম, যে কথায় কথায় খিক খিক করে হাসে। আর 19 থেকে 20 হলে তার পালা একদল লোক আছে, যাদের দিয়ে ধরে বেল মাথা করে পুরো গ্রামে 1 চক্কর কাটিয়ে টিপতি ঢেকুর তুলে। সেই ঢেকুরে আয়নার ভয় কোনো কিছুই কারো কানে গেল না। তাই আয়না আজ এই বেনারসি শাড়িতে কুসুমকলির মতো ফুটে বসে আছে। আর আছে বলেই আয়নার ভেতরে ভেঙে চুরে এলো তার লেটকে যাওয়া কাজল চোখের কোনা বেয়ে থুতনিতে গিয়ে ঠেকল। যে বাড়ির ভয়ে কারখানায় যাদের কথা চিন্তা করে তার কলিজা খাবলে উঠছে, সেই বাড়ি সে যাবে কি করে? আল্লাহ রক্ষা করো, এই যাত্রায় করো। যদি করো, মানুষ 10 রোজা আর 1 কোরআন খতম দিয়ে দিব।